নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়বস্তু হলো, আজকের ক্লাসটি হলো আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। তাহলে দেখে নেওয়া যাক। আজকের পড়াটি হলো 204 নম্বর পৃষ্ঠায় মেঘের মুলুক। এই পড়াটা আমি তোমাদের পড়ে শোনাবো, তারপর কি কি প্রশ্ন উত্তর আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। পড়াটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। মেঘের মুলুক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। মেঘের মুলুক লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছিলাম মাঠে, এসেছি মেঘের মুলুক দার্জিলিং, কলকাতার যে ৭,৫০০ ফুট উঁচুতে। সেটা যে ঠিক কতখানি উঁচু মনের ভিতরে তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত। দার্জিলিং এর পথে বনের শোভা বড় চমৎকার। একলা সে বনের ভিতর যেতে হলে প্রাণটা হাতে করে যেতে হয়, কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই। একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল। সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে, তাই বোধহয় লাইনের উপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাগবে। এমন সময় ড্রাইভার পো করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল, আর হাতিও তা দেখে মাগো বলে লেজ গুটিয়ে দে প্রাণপণে ছুট। ট্রেনখানি সেই বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে। ৩০ ফুট পথ এগুলে তার ১ ফুট উঁচুতে ওঠা হয়। ১,৫০০ ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়। দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই, তারা মোটামুটি এইরকম উঁচুতেই থাকে। ক্রমে হয়তো ট্রেন তার ভিতরে ঢুকে যায়। তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি, এই ঠিক সেই জিনিস। দূরে থেকে তাকে দেখলেই সে মেঘ, আর ভিতরে ঢুকে দেখলেই সে কুয়াশা। প্রায় ৪,৫০০ ফুট অব্দি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক বেয়ে চলতে থাকে। সেসব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না। তারপর যেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তরমুখ হয়, অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়োগুলো রোদে ঝিকমিকি করছে। তারপরে শীতটিও ক্রমে জেঁকে উঠতে থাকে। তখন আর বুঝতে বাকি থাকে না যে এবারে এক নতুন রাজ্যে আসা গেছে। তার নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা। সেখানে নতুন ধরনের মানুষ, নতুনতর মেঘের খেলা। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। দার্জিলিং তারই এক স্টেশন পরে, আর খানিকটা নিচে। ঘুম থেকে দার্জিলিং মোটে ৫ মাইল। এইটুকু যেতে আর বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটা দেখতে পাওয়া যায়। ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলো সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবে সাজানো। দেখতে ভারী সুন্দর লাগে। কিন্তু দার্জিলিং এর আসল শোভা ঘরবাড়িতে নয়, সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা। অনেকদিন ভোরের বেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের উপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে। তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছাই রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। তখনও সূর্য ওঠেনি। পূবের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখা দিয়েছে মাত্র। ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো। ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম। মনে হলো কতই কিছু আঁকবো। দুষ্টু
দুষ্ট মেঘের খোকা রোদের গন্ধ পেয়ে সে বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে। তারপর এক পা দুপা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো। হিমালয় দিল ঢেকে আমার হিমালয় দিল ঢেকে আমার আঁকবার আয়োজন সব দিল মাটি করে। দেখতে দেখতে তারা পাহাড় বন বাড়ি ঘর সব গ্রাস করে ফেললো। তখন আর আশেপাশের বাড়ি ঘর গাছপালা কিছুই দেখবার জো নেই। আমাদের বাড়িখানা যে মজবুত পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, পুষ্পক রথের মতো শূন্যে উড়ে পরীর মুলুকের পানে ছুটে চলেছে না, এ কথাটি বিশ্বাস করা ভার হয়ে উঠল। আবার তার 10 মিনিট পরেই দেখা গেল যে মেঘ সব উড়ে গিয়ে চারিদিক রোদ ঝকমক করছে। ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে, তখন হিমালয়ের চেহারাও পলে পলে নূতন হতে থাকে। এই মিছরির কুঁদের মতো, এই আগুনের মতো, এই সোনার মতো, এই মুক্তোর মতো, এই গরদের উপর চাঁদের কাজের মতো, এই খড়ির মতো যেন জাদুকরের ভেলকি। এমনি করে দিনটি কেটে গিয়ে বিকেলে এমনি করে দিনটি কেটে গিয়ে বিকালে আবার সোনার মতো, আগুনের মতো, মানিকের মতো হয়ে পালা শেষ করে। বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বড়, সে যে কি সুন্দর তার তুলনা কোথাও নাই। রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হেঁট করে। এমনি করে রাত্রি এসে উপস্থিত হয়। তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে তবে তার শোভা হয় যেন আরো চমৎকার। অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না, কাজেই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে, কিন্তু যে বোঝে সে দেখে বলে আহা। তাহলে আমি তোমাদের পড়াটা শোনালাম, পড়ে তোমরা এইভাবে আঙুল দিয়ে দিয়ে উচ্চারণ করে পড়বে। তারপরে দেখিনি কি কি প্রশ্ন আছে। দেখো অনেকগুলি শব্দার্থ লেখা আছে। কি কি শব্দার্থ লেখা আছে? আন্দাজ, আন্দাজ শব্দের অর্থ হলো অনুমান। ড্রাইভার, ড্রাইভার শব্দের অর্থ হলো চালক। দার্জিলিং, দার্জিলিং শব্দের অর্থ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। হিমালয়, ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা। মিঠাই, মিষ্টি। দুষ্টু, খারাপ। গ্রাস, গিলে ফেলা। মজবুত, শক্তপোক্ত। চাঁদি, রূপো। তাহলে তোমরা এই শব্দের অর্থগুলো পড়বে। তাহলে এবার দেখো কি কি প্রশ্ন আছে। একটা একটা করে প্রশ্ন তোমাদের বলবো, আমি সেটা খাতায় লিখে দেখাবো। নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? তাহলে এটা আমরা পড়লাম। মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? দার্জিলিং এর কথা বলেছেন। তাহলে সেটা আমরা খাতায় লিখবো। মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিং এর কথা বলেছেন। দ্বিতীয় প্রশ্ন আছে, দার্জিলিং এর পথে ট্রেন কিভাবে চলে? দার্জিলিং এর পথে ট্রেনটি পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে। 3 নম্বর আছে, দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম হলো ঘুম। পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমন ভাবে সাজানো? পাহাড়ের গায়ে বাড়িগুলি ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে সেই রকম ভাবে সাজানো আছে। দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায়? দার্জিলিং এ হিমালয় পাহাড় দেখা যায়। দার্জিলিং এ ভোরের আকাশটি দেখতে কেমন লাগে? দার্জিলিং এ ভোরের আকাশটিকে দেখে মনে হয় পাহাড়ের পিঠের উপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে, তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের অর্থাৎ ছাই রঙের চূড়োগুলি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এটা পড়ার মধ্যে পেলাম। তোমরা আগে পড়াটা পড়বে, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে, তাহলে নিজেরাই লিখতে পারবে। সে দেখেই বলে আহা, কে বলে?
দার্জিলিং এর আকাশে উজ্জ্বল চাঁদের চমৎকার শোভা দেখে যারা মুগ্ধ হয় তারা সে দেখেই বলে আহা। তারপরে কি বলেছে দেখো তারপরে কি বলেছে দেখো, নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি। কি আছে? দার্জিলিং, এটার মধ্যে যুক্ত ব্যঞ্জন কোনটা? বর্গীজয় রে হস্যই, তাহলে আমরা এখানে লিখে নিলাম বর্গীজয় রে হস্যই। তারপরে কি আছে? পরিষ্কার, এটার মধ্যে কোনটা যুক্ত ব্যঞ্জন? মধ্যাহ্ন কয়ে আঁকা, তাহলে সেটা লিখে নিলাম মধ্যাহ্ন কয়ে আঁকা। তারপর আছে আন্দাজ, এটার মধ্যে যুক্ত ব্যঞ্জন দন্ত নয় দয়ে আঁকা। তারপর আছে শক্ত, শক্তর মধ্যে যুক্ত ব্যঞ্জন কয়ে তয়ে। তারপর আছে ট্রেন, এটার মধ্যে যুক্ত ব্যঞ্জন টয় রফলা। তারপর আছে ময় দীর্ঘ লজম মূল্য, এটার মধ্যে যুক্ত ব্যঞ্জন লয়ে জফলা। তাহলে তোমরা এইভাবে যুক্ত ব্যঞ্জন গুলো লিখে নেবে। তারপরে কি আছে দেখে নাও। তারপরে বলেছে গল্প থেকে যুক্ত ব্যঞ্জনের শব্দগুলি লিখি, যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করি। তাহলে গল্প থেকে যে যে যুক্ত ব্যঞ্জন গুলো আছে সেগুলো আমরা লিখবো, লিখে তার থেকে যুক্ত ব্যঞ্জন গুলো খুঁজে লিখবো। এই পড়াটার মধ্যে, এই গল্পটির মধ্যে অনেক যুক্ত ব্যঞ্জন আছে, তোমরা খুঁজে তোমাদের মতো লিখবে। আমি কয়েকটি লিখে দেখাচ্ছি তোমাদের। যেমন দেখো, আমি প্রথমে লিখছি কিন্তু, কয়ে হর্ষই দন্ত নয় তয়ে হর্ষ, তাহলে এর মধ্যে যুক্ত ব্যঞ্জন কোনটা? দন্ত নয় তয়ে হর্ষ, তাহলে এখানে লিখে দিলাম দন্ত নয় তয়ে হর্ষ। তারপর হবে কেন্ন, কয়ে একা দন্ত নয় ওকা, এর যুক্ত ব্যঞ্জন কোনটা? দন্ত নয় ওকা। তারপর হবে ক্রমে, কয় রফলা ময় একা, তাহলে এর যুক্ত ব্যঞ্জন হবে কয় রফলা। তারপর হবে দুষ্ট, দয়স মধ্যাহ্নশয় টয়, তাহলে যুক্ত ব্যঞ্জন কোনটা হবে? মধ্যাহ্নশয় টয়। তারপর হবে পুষ্পক, পয়স পুষ্পক রথের মতো বলেছিল, পয়স মধ্যাহ্নশয় পয়ে ক, তাহলে এর যুক্ত ব্যঞ্জন কোনটা হবে? মধ্যাহ্নশয় পয়ে। তারপর হবে ভেলকি, ভয়ে কা লয়ে কয়ে হর্ষই, জাদুকরের ভেলকি বলেছিল, তাহলে লয়ে কয়ে হর্ষইটা হয়ে যাবে যুক্ত ব্যঞ্জন। তাহলে তোমরা যে কোনো যুক্ত ব্যঞ্জন এখানে খুঁজে লিখবে, গল্পটা থেকে খুঁজে লিখবে। অনেক যুক্ত ব্যঞ্জন আছে, তোমরা তোমাদের মতো খুঁজে লিখবে, আমি এগুলো লিখে দেখালাম। তারপরে কি বলেছে দেখো, একই অর্থ বিশিষ্ট অন্য শব্দ লিখি যাতে যুক্ত ব্যঞ্জন আছে। যেমন হচ্ছে সাজ, সাজটাকে আর কি অর্থ লেখা যায়? সন্ধ্যা, এর মধ্যে যুক্ত ব্যঞ্জন আছে, তাই লিখে দিলাম সন্ধ্যা। আঁকা, আঁকাটা কি হয়ে যাবে? অঙ্কন, অ ওয়াই কয়টা যুক্ত ব্যঞ্জন, অ ওয়াই কয় দন্ত ন অঙ্কন। তারপর হচ্ছে পাহাড়, পাহাড়টা হয়ে যাবে পর্বত, প বয়েরেপ ত, বয়েরেপটা যুক্ত ব্যঞ্জন। আর হয়ে যাবে মাঠ, মাঠটা হয়ে যাবে প্রান্তর, পয়রপলা আঁকা দন্ত নয় তয় র, এখানে যুক্ত ব্যঞ্জন হলো দন্ত নয় তয়। তাহলে আমি এগুলো লিখলাম, তোমরা পড়াটা পড়বে, পড়ে তারপর প্রশ্নের উত্তরগুলো করবে। তাহলে পরের পৃষ্ঠায় কি আছে দেখে নি। তারপরে পরের পৃষ্ঠায় কি বলেছে দেখো, মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিলস, মানে এখান থেকে নিয়ে এই যে এগুলো নিয়ে তোমাদের বাক্য গঠন করতে বলেছে, সেন্টেন্স মানে বাক্য তৈরি করতে বলেছে। এখানে লেখা আছে হি, সি, আই, ইউ, আর এখানে লেখা আছে অ্যাম, ইজ, আর, আর এখানে লেখা আছে এ বয়, এ গার্ল, এ স্টুডেন্ট। তাহলে এইগুলো দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমে একটা করে দেখিয়েছি, হি ইজ এ বয়, মানে কি সে হয় একটি বালক। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে সি আছে, মানে কি সে, মানে সে স্ত্রীলিঙ্গে, মানে মেয়ের ক্ষেত্রে হয়, তাহলে আমরা এখানে লিখবো সি ইজ, এখান থেকে ইজ নেবো, দিয়ে কি লিখবো? এ গার্ল, GIRL গার্ল, মানে কি সে হয় একটি বালিকা। তারপর আছে এখানে আই, আই এর পর কি হবে? এম, আই এম মানে আমি হই। এ স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট মানে হলো আমি হই একজন ছাত্র বা ছাত্রী। তারপর আছে ইউ, ইউ দিয়ে কি লিখতে পারি? ইউ আর, ইউ এর পর আর হবে, ইউ আর এ স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। তাহলে তুমি এখানে এটাও লিখতে পারো যে ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, এগুলোও লেখা যায়। তাহলে আমি এগুলো লিখে রাখলাম। তারপরে পরে কি আছে দেখি। তারপরে দেখো এখানে আছে দিস, দ্যাট, দিজ আর দোস, আর এখানে আছে ইজ আর, আর এখানে আছে
এ স্টার, অ্যাপেলস, কাইটস, এ রেনবো। তাহলে এগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা কি লিখতে পারি? দিস দিস ইজ এ স্টার। স্টার মানে কি? এই হয় একটি তারা। বা এটাও লিখতে পারি দ্যাট ইজ এ স্টার। স্টার, দ্যাট মানে কি? ওই, তাহলে ওই হয় একটি তারা। তারপর লিখলাম দিস ইজ এ রেনবো। RAINBOW মানে কি? এই হয় একটি রামধনু। আবার এটাও লিখতে পারি দ্যাট ইজ এ রেনবো মানে হলো ওই হয় একটি রামধনু। তারপরে কি লিখবো? দিজ, এখানে আছে দিজ, দিজের পর কি হবে? আর, দিজ আর অ্যাপেলস, APPLES, অ্যাপেলস মানে এইগুলি হয় আপেল। তারপরে আর একটা লিখতে পারি দিজ আর কাইটস, KITES, কাইটস মানে হলো এইগুলি হয় ঘুড়ি। তারপর এটা লিখতে পারি দোজ, দোজ আর অ্যাপেলস, APPLES, অ্যাপেলস মানে কি? ওইগুলি হয় আপেল। আর একটা কি লিখবো? দোজ, দোজ আর কাইটস, KITES, কাইটস মানে ওইগুলি হয় ঘুড়ি। তাহলে আমি এগুলো তোমাদের লিখে দেখালাম। তোমরা এইভাবে এই সেন্টেন্স গুলো লিখবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।